অন্তরণ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর অতিথি মূলত লেখা হয়েছিল কত সালে? 1897 সালে। রবীন্দ্রনাথ যখন শিলাইদহে কি ছিলেন, শিলাইদহের জমিদার থাকাকালীন এই গল্পটি লিখেছিলেন। এই গল্পটা প্রথমত সাধনা পত্রিকায় প্রকাশিত হয়, ধারাবাহিকভাবে। যাই হোক, এই গল্পের মূল চরিত্র হচ্ছে কি তারাপদ, ঠিক আছে? তারাপদ বা তারাপদ হতেই পারে, যে যেভাবে বলে। আচ্ছা, তারাপদ কেন্দ্রীয় চরিত্র। ওকে, দ্বিতীয় চরিত্র হচ্ছে কাঠালিয়ার জমিদার। লিখে নেন, কাঠালিয়ার জমিদার মতিলাল বাবু। তার স্ত্রী অন্নপূর্ণা দেবী। বানানগুলো খেয়াল করবেন। 4 নম্বর ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, চারুশশী। কারুশশী না, বয়স ছিল 9 বছর। 5 নম্বর ক্যারেক্টার কে? সোনামণির মা। আচ্ছা, বামুন ঠাকুরন বলতে আমরা কি বুঝি? বামুন বলতে কি বুঝি? ব্রাহ্মণদেরকে বলা হয় বামুন। এই বামুন বলতে আবার অন্য কিছু বুঝি না, ডোয়ার্ফ বুঝি না, কিন্তু আসেন, এটা হচ্ছে কি ব্রাহ্মণ পরিবারে, মানে হিন্দু ধর্মের কয়েকটা জাত থাকে বা জাতি থাকে, তাদের ভিতর ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, আরেকটা যেন কি আছে, আচ্ছা যাই হোক, ক্ষত্রিয়। হ্যাঁ, তো ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের যে স্ত্রী তাকে বলা হয় বামুন ঠাকুরন। ব্রাহ্মণকে বামুন বলেছে, বামুন ঠাকুরন। এই ঠাকুরনের মেয়ে ছিল কি সোনামণি। আচ্ছা, সোনামণি কত বছর বয়স? 5 বছর, সমবয়সী না, 5 বছর বয়স, এবং বিধবা মানে 5 বছর বয়সে তার স্বামী মারা গিয়েছে। মানে একটু শুনতে একটু অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এটা কত আগের কাহিনীটা, কত আগের? 1810 শতকের, তাই না? 1895 সালের, 1895 সালে গল্পটা লেখা হয়েছে। ওই প্রেক্ষাপটে কি হতো, যে ছোট ছোট মেয়েদেরকে বড় বড় মানুষের সাথে বিয়ে দেয়া হতো, এবং এক্ষেত্রে যদি মারাও যায়, হাজব্যান্ড যদি মারাও যায়, সেটা কি হতো, সে তখন বিধবা আইডেন্টিটি নিয়ে ফেলতো। হ্যাঁ, সতীদাহ প্রথা ছিল, সেটা আরো আগে। রামমোহন রায় মনে হয় এই প্রথাটাকে স্টপ করে। হ্যাঁ, কিন্তু ওইটা ছিল সতীদাহ প্রথা। মানে হতো কি, অনেক বৃদ্ধ জমিদারের সাথে খুব ছোট একটা বাচ্চার বিয়ে দেয়া হতো, কারণ এখানে দেখা যেত যে বৃদ্ধ, মানে বয়স যেটাই হোক, তার স্ট্যাটাসটা কি ছিল, জমিদার। এইটা দেখে বাচ্চাটাকে বিয়ে দেওয়া হতো। এখন যদি সে মারা যেত, মানে রামমোহন রায়ের এই মানে স্টপ করার আগে যে ব্যাপারটা হয়েছিল, যদি মারা যেত তখন সেই সাথে বাচ্চাটাকেও বা তার স্ত্রীকেও আগুনে পোড়ানো হতো জীবিত অবস্থায়। কি ভয়ঙ্কর না সব। পরে যাই হোক, ওটা স্টপ করা হয়েছে। আচ্ছা, তো সোনামণির বয়স ছিল 5 বছর, কিন্তু সে ছিল বিধবা, এবং সে ছিল একমাত্র বান্ধবিকার চারুশশী। ঠিক আছে, এখন আমরা পাই 6 নম্বর ক্যারেক্টার। কে ছিল?
এন্ট্রেন্স স্কুলে, আচ্ছা বামুন ঠাকুরন মানে সোনামণির মা, এটাও একটা ক্যারেক্টার। সোনামণির মা। আচ্ছা, তারপরে আসে এন্ট্রেন্স স্কুলের হেডমাস্টার। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এন্ট্রেন্স স্কুলের হেডমাস্টার রামরতন বাবু না? হ্যাঁ, রতন বাবু না রামরতন বাবু? আচ্ছা, রতন বাবু, ঠিক আছে। তাহলে এই 7টা ক্যারেক্টার নিয়ে আমরা এই গল্পটা পেয়েছি। হ্যাঁ, তো আমরা চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত এই কয়টা ক্যারেক্টার কিন্তু অলরেডি পেয়েছি, 6টা ক্যারেক্টার পেয়েছি, এবং এদের যে মানে অবস্থান সেগুলো আমরা দেখতে পেয়েছি। এখন পঞ্চম পরিচ্ছেদে আমরা আজকে আসবো, এবং পঞ্চম পরিচ্ছেদে আমরা পাবো এই এন্ট্রেন্স স্কুলের হেডমাস্টার, দ্য লাস্ট ক্যারেক্টার। হ্যাঁ, এখানে কয়টি গ্রামের উল্লেখ ছিল? 3টি গ্রাম ছিল। কি কি গ্রাম? কুড়ুলকাটা। থ্যাংক ইউ, আমার এই সেকশন তো খুব ভালোভাবে মানে মনে রেখেছে এই সেকশন তুলনায়। জি, ইজি তাই। ম্যাম বাংলা তো, আবার আপনি প্রথম ওই যে যখন আমরা ওই 170 করেছিলাম ওইখানে আপনি দেখিয়ে দিয়েছিলেন, পরে আবার লিখে নিয়েছি তো তাই এখন। আচ্ছা আচ্ছা, এতবার বলার পরেও বি সেকশন সরি এস সেকশন ওরা বলতে পারে না, কিন্তু আপনারা কয়েকটা ক্লাস করেই সুন্দর বলতে পারছেন। থ্যাংক ইউ ম্যাম। একটা কথা বলতে যদি মনে রাখেন, জি, এখন কি হেডমাস্টার বানানটাতে যে মূর্ধন্য যেটা আছে ওটা চেঞ্জ হবে না? হ্যাঁ, এটাও হতে পারে। আমি কিছুক্ষণ আগে পোস্ট মাস্টার লিখে আসলাম তো এই কারণে এটা দিয়েছি। না, কারণ ওই যে কিছুদিন আগে দেখলাম বাংলা একাডেমি থেকে প্রমিত বানানে ওই হেডমাস্টার আগে আচ্ছা, যাই হোক, এখন আমরা পঞ্চম পরিচ্ছেদে চলে আসি। পঞ্চম পরিচ্ছেদের শুরুটা হয়েছে তারাপদ তাহার প্রখর স্মরণশক্তি এবং অখণ্ড মনোযোগ লইয়া ইংরেজি শিক্ষায় প্রবৃত্ত হইল। তার আগে আমরা কি দেখেছিলাম যে তারাপদ জমিদার বাবুর লাইব্রেরিতে কিছু বই ঘাটাঘাটি করছিল, তাই না? মানে তারাপদ পড়তে পারে না, যার কারণে বই নাড়াচাড়া করছিল, যাতে তখন সে বইগুলো কি ছিল? ইংরেজি বই ছিল। তখন জমিদার বাবু বলল যে তোমার কি বই পড়ার আগ্রহ আছে, তুমি কি পড়বে? তখন সে সম্মতি প্রকাশ করেছিল। তারপরে আমরা দেখতে পাই কি তারাপদ তার প্রখর স্মরণশক্তি এবং মনোযোগ নিয়ে ইংরেজি পড়ায় কি করলো? প্রবৃত্ত হইল। আচ্ছা, এটা আমি প্যারা টু প্যারা না পড়ে আমি শুধু সামারিটা বলে দেই। এই পঞ্চম পরিচ্ছেদে আমরা দেখতে পাই যে তারাপদ এত মনোযোগ দিয়ে পড়ছিল যে সে ঘর থেকে বের হতো না। মানে খাওয়ার সময় তারাপদ একটা পাঠগৃহ ছিল, পাঠগৃহ মানে যে রুমে সে পড়াশোনা করতো, তো সেই ঘর থেকে সে বের হতো না, শুধুমাত্র খাওয়ার জন্য বের হতো। কিন্তু দেখা গেল যে সে এতটাই মনোযোগী হয়ে পড়েছে যে খাওয়ার সময়ও বের হচ্ছে না। তখন অন্নপূর্ণা কি ছিল? খুব মায়াশীল ছিল। তখন সে কি করলো? খাবারটা তারাপদর ঘরেই পাঠিয়ে দেয়া হতো। এতে করে একজনের খুব সমস্যা হলো, কার? চারু শশী। চারু শশী তারাপদকে ডিস্টার্ব করার কোনো আর সুযোগ পাচ্ছে না। তখন সে কি করলো? যে আগে হতো যে তারাপদ বাইরে বের হতো, তখন তাকে কিছুটা ডিস্টার্ব করতে পারতো। এখন তারাপদ কোনোভাবেই ঘর থেকে বের হচ্ছে না। তখন চারু শশী তার বাবার কাছে বায়না ধরলো সেও ইংরেজি পড়তে চায়। এবং তার এই যে এমন সময় চারু হঠাৎ জিদ ধরিয়া বসিল, আমিও ইংরেজি শিখিব। তাহার মাতা তাহাদের খামখেয়ালি কন্যার এই প্রস্তাবটিকে প্রথমে পরিহাসের বিষয় জ্ঞান করিয়া স্নেহ মিশ্রিত হাস্য করিলেন, কিন্তু কন্যাটি এই প্রস্তাবের পরিহাস্য অংশটুকুকে প্রচুর অশ্রু জলধারায় অতি শীঘ্রই নিঃশেষে ধৌত করিয়া ফেলিয়াছিল।
অবশেষে এই স্নেহ দুর্বল নিরুপায় অভিভাবকদ্বয় বালিকার প্রস্তাব। আচ্ছা, এই ব্যাপারটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে প্রথমত যখন চারুশশী তাদের কাছে উপস্থাপন করলো যে আমি ইংরেজি শিখতে চাই, তখন বাবা মা ধরেই নিয়েছে যে মেয়ে আমার খামখেয়ালি বসে এই কথা বলছে, ওর পড়ার কোনো আগ্রহই ছিল না। চারুশশী পড়ুয়া মেয়ে ছিল না। কিন্তু পরবর্তীতে প্রথমত না করার ফলে চারুশশী এত কান্নাকাটি করে যে তখন বাবা মা একমাত্র কন্যা এবং খুব আদরের, তখন তারা কি করে, বাধ্য হয়ে তাকে ইংরেজি শেখানোর জন্য তারাপদর সাথে পড়তে দেয়। কার কাছে? ওই হেডমাস্টারের কাছে। আচ্ছা, তো কিন্তু পড়াশোনা করা এই অস্থিরচিত্ত বালিকার স্বভাব সঙ্গত ছিল না। মানে চারুশশী কী ছিল, রেস্টলেস টাইপ ছিল না, মানে সবসময় অস্থির থাকতো, পড়াশোনায় তো তার মনোযোগ ছিল না, সে নিজে কিছু শিখিল না, কেবল তারাপদর অধ্যয়নে ব্যাঘাত করিতে লাগিল। মানে সে নিজে কিছু শিখছিল না, শুধু তার ডিস্টার্ব করছিল। সে পিছাইয়া পড়ে, পড়া মুখস্থ করে না, কিন্তু তবু কিছুতেই তারাপদর পশ্চাদবর্তী হইয়া থাকিতে চাহে না। আচ্ছা, বলেছে যে সে পড়া মুখস্থ করে না, তারাপদ থেকে সে পিছিয়ে থাকে, আবার সে পিছিয়ে থাকতেও চায় না। পশ্চাদবর্তী মানে সে পিছনে থাকবে না, তারাপদর সমান সমান থাকবে। কিন্তু সেক্ষেত্রে হয় কি, তারাপদ তাহাকে অতিক্রম করিয়া নতুন পড়া লইতে গেলে সে মহা রাগারাগি করিত। তারাপদ তো ন্যাচারালি তার পড়াটা শেষ করে শিক্ষকের কাছে আবার নতুন পড়া যখন নিতে যেত, তখন সে কি করত, রাগারাগি করিত, এমনকি কান্নাকাটি করিতে ছাড়িত। তারাপদ পুরাতন বই শেষ করিয়া নতুন বই কিনিলে তাহাকে সেই নতুন বই কিনিয়া দিতে হতো। তারাপদ যখন পড়া শেষ করে নতুন বই কিনতে চাইতো, চারুশশীর পড়া শেষ হয়নি কিন্তু তবুও সে নতুন বই কিনবে, এগুলো করতো। আচ্ছা, তারাপদ অবসরের সময় নিজে ঘরে বসিয়া লিখিত এবং পড়া মুখস্থ করিত। ইহা সেই ঈর্ষাপরায়ণা কন্যাটি সহ্য হইত না। সে গোপনে তাহার লেখা খাতায় কালি ঢালিয়া আসিত, কলম চুরি করিয়া রাখিত, এমনকি বইয়ের যেখানে অভ্যাস করিবার মানে বইয়ের যে জায়গাটা মেমোরাইজ করবে, যে অংশটুকু পড়বে, সেই অংশটুকু কি করতো, ছিঁড়ে ফেলতো। মানে একজনকে ডিস্টার্ব করার মতো যা যা করার দরকার সব করতো। আচ্ছা, তারাপদ এই বালিকার অনেক দৌরাত্ম্য সকৌতুকে সহ্য করিত, অসহ্য হইলে মারিত, কিন্তু কিছুতেই শাসন করিতে পারিত না। আচ্ছা, তো এখানে বইয়ের মধ্যে যে কালি ঢেলে দেয়, এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? কালি বলতে ইঙ্ক না, হ্যাঁ, সেইটা কি করতো, ঢেলে দিত, পড়তে না পারে, এবং পড়ার ইম্পর্টেন্ট অংশটুকু ছিঁড়ে ফেলতো। এবং এই চারুশশীর এই দুষ্টামিগুলোকে সকৌতুকে সহ্য করিত। তারাপদ এগুলোকে মানে গুরুত্ব দিত না, সহ্য করত, অসহ্য হলে হালকা একটু মারত, কিন্তু কিছুতেই শাসন করতো না, এটাই বলেছে। আচ্ছা, দৈবাত একটা উপায় বাহির হইল, হঠাৎ একটা উপায় বের হলো। কি? একদিন বড় বিরক্ত হইয়া নিরুপায় তারাপদ তাহার মসি বিলুপ্ত লেখা খাতা ছিন্ন করিয়া ফেলিয়া গম্ভীর বিষণ্ণ মুখে বসিয়াছিল। তাহার মসি বিলুপ্ত লেখা খাতা, মসি মানে হচ্ছে কলম, মসি মানে হচ্ছে কলম, মসি, ওই যে একটা কথা আছে না, অসির চেয়ে মসি বড়, অসি হচ্ছে তলোয়ার আর মসি হচ্ছে কলম, এটাকে বলেছে মসি। মসি মানে হচ্ছে কলম। তো এখানে বলেছে মসি বিলুপ্ত, মসি বিলুপ্ত মানে হচ্ছে মানে অলিখিত বা লেখাহীন, মসি বিলুপ্ত মানে লেখা হয় নাই, এরকম একটা খাতা তারাপদ কি করেছে, ছিঁড়ে চুপচাপ বসেছিল। আচ্ছা, এখানে বলেছে তারাপদ তাহার মসি বিলুপ্ত লেখা খাতা ছিন্ন করিয়া ফেলিয়া, মানে একটা খাতায় কোনো কিছু লেখা ছিল না, সেই খাতা ছিন্ন করিয়া ফেলিয়া গম্ভীর বিষণ্ণ মুখে বসিয়াছিল। মানে এবার তারাপদ, মানে 2 বছর যখন হয়ে গিয়েছে, তো এবার তারাপদ মানে একটু মেন্টালিটিতে এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে, বিরক্তির শেষ সীমানায় চলে গিয়েছে। তো তার সেই বিরক্তিটা সে কিভাবে প্রকাশ করলো, একটা সাদা খাতা ছিঁড়ে ফেলে চুপচাপ বিষণ্ণ মুখে বসেছিল।
তো ঠিক সে সময় চারু দ্বারের কাছে আসিয়া মনে করিল আজ মার খাইবে, মানে মনে করেছে যে তারাপদ রেগে আছে, মারবে। আচ্ছা, কিন্তু তাহার প্রত্যাশা পূর্ণ হইল না, কিন্তু সে যেটা এক্সপেক্ট করেছিল সেটা পূর্ণ হলো না। তারাপদ একটি কথা মাত্র না করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তারাপদ কোনো কথা না বলে চুপ করে বসেছিল। বালিকা ঘরের ভেতরে বাহিরে ঘুর ঘুর করিয়া বেড়াইতে লাগিল। বারংবার এত কাছে ধরা দিল যে তারাপদ ইচ্ছা করলেই অনাশায় তার পৃষ্ঠে একটা চপেটাঘাত বসাইয়া দিতে পারে। চপেটাঘাত মানে হালকা একটা চড় পিঠে দিতে পারে, মানে তার আশেপাশেই ঘুরঘুর করছিল যাতে হাতের কাছে দিতে পারে। কিন্তু সে তাহা না দিয়া গম্ভীর হইয়া রহিল। আগের মতো হলে তারাপদ চটটা মারত, কিন্তু তারাপদ মারছে না। এটা একটা মানে মানসিকতার পরিবর্তন লক্ষণীয়। এটা কিসের জন্য? 2 বছরে মানসিকতার কিছুটা পরিবর্তন হয়েছে, মানে এখন তারা ছোট নাই, কিছুটা বড় হয়েছে মানসিকভাবে। কিন্তু সে তাহা না দিয়া গম্ভীর হইয়া রহিল। বালিকা মহা মুশকিলে পড়িল। আচ্ছা, কেমন করিয়া ক্ষমা প্রার্থনা করিতে হয় সে বিদ্যা তাহার কোনো কালেই অভ্যাস ছিল না, অথচ অনুতপ্ত ক্ষুদ্র হৃদয়টি তাহার পাঠির ক্ষমা লাভের জন্য একান্ত কাতর হইয়া উঠিল। আচ্ছা, তো এখানে বলেছে চারুশশী তো সবসময় দুষ্টামি করেই অন্যায় করেই অভ্যস্ত, তাকে বলার কেউ নাই, শাসন করার কেউ নাই, খুব আদরের। তো ক্ষমা কিভাবে চাইতে হয়, রিগ্রেট ফিল কিভাবে করতে হয় তার জানা ছিল না। কিন্তু এখন ওর ছোট্ট হৃদয়টা, মানে অনুতপ্ত হৃদয়টা কি চাচ্ছে? ক্ষমা লাভের জন্য কাতর হয়ে উঠেছে। অবশেষে কোনো উপায় না দেখিয়া ছিন্ন খাতার এক টুকরো লইয়া, মানে ওই যে একটা ছেঁড়া খাতার সাদা অংশ, খাতাটা তো সাদাই ছিল, লেখা ছিল না, তো এক টুকরো লইয়া তারাপদের নিকট বসিয়া খুব বড় বড় করিয়া লিখিল। তারাপদের সামনেই বসে লিখল, আমি আর কখনো খাতায় কালি মাখাবো না। আচ্ছা, তারাপদের রাগের কারণ ছিল যে খাতায় কালি টালি মাখায় ছিঁড়ে ফেলে, এগুলোর জন্য। তো যাই হোক, আমি আর কখনো খাতায় কালি মাখাবো না। লেখা শেষ করিয়া সেই লেখার প্রতি তারাপদর মনোযোগ আকর্ষণের জন্য অনেক প্রকার চাঞ্চল্য প্রকাশ করিতে লাগিল। এটা লেখার পরে আবার তার কি অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছিল, কিন্তু দেখিয়া তারাপদ হাস্য সংবরণ করিতে পারিল না, হাসিয়া উঠিল। আচ্ছা, তখন বালিকা লজ্জায় ক্রোধে ক্ষিপ্ত হইয়া উঠিয়া ঘর হইতে দ্রুত বেগে ছুটিয়া বাহির হইয়া গেল। যে কাগজের টুকরায় সে সহস্তে দীনতা প্রকাশ করিয়াছে সেটা অনন্তকাল এবং অনন্ত জগৎ হইতে সম্পূর্ণ লোপ করিতে পারিলে তবে তাহার হৃদয়ের ক্ষোভ মিটিতে পারিত। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাচ্ছে? এইটা দেখে ওর উল্টা রাগ হয়ে গেছে যে আমি ক্ষমা চাইলাম, কিন্তু আমাকে ক্ষমা না করে ও আরো অবজ্ঞা ভরে হাসলো। মানে ওর মানে কি বলবো, একটু লজ্জা বোধ করছে এবং রাগও হয়েছে। লজ্জা পেয়েছে যে আমাকে তো ক্ষমা করলোই না, উল্টা আমার এই অবস্থাটা দেখে সে হাসাহাসি করলো, কিছুটা অবজ্ঞা করলো। এবং তার কাছে মনে হলো ওই কাগজে ওইটা লেখাই ভুল হয়েছে, এবং এটা যদি আমি অনন্তকালের মতো মানে ভ্যানিশ করে দিতে পারতাম সেটাই ভালো ছিল। আচ্ছা, তারপর কি হলো? তাহার হৃদয় ক্ষোভ মিটিতে পারিত। আচ্ছা, এদিকে সংকুচিত চিত্ত সোনামণি 2-1 দিন অধ্যয়নশালার বাহিরে উকিঝুঁকি মারিয়া ফিরিয়া চলিয়া গিয়াছে। সংকুচিত চিত্ত মানে কি? মানে ভয়ে ভয়ে থাকে সব সময়। কেন ভয়ে ভয়ে থাকে? এর আগে কি ঘটনা ঘটেছিল? একটা ঘটনার কারণে ভয়ে ভয়ে থাকে।